আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মা টিভি সংবাদ। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উত্থাপন হবে আজ। বাজেট জনবান্ধব করার উপরে জোর দেবেন সরকার, বলছে সাধারণ মানুষ। তারা তৃতীয়বার বিজয়ী হওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। আজ দুদকে হাজির হচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। মাদারীপুরে বেনজিরের 90 একর জমি বেশিরভাগই স্ত্রীর নামে। ঈদযাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের কয়েকটি পয়েন্টে ভোগান্তির আশঙ্কা। ট্রাফিক ব্যবস্থা জোরদারের তাগিদ যাত্রীদের। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মা টিভির বৃহস্পতিবারের বিশেষ আয়োজন পাবলিক ভিউ। এবারে বিস্তারিত। আজ 2024-25 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হবে। টানা চতুর্থ মেয়াদে গঠিত সরকারের প্রথম বাজেট এটি। এর মাধ্যমে অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীরও হবে বাজেটের সূচনা। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার 7,97,000 কোটি টাকা। এটি দেশের 54তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 21তম বাজেট। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বাংলাদেশের স্বাধীনতার 53 বছরে 1972 থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত 53টি বাজেট উপস্থাপন করা হয়। এসব বাজেট 3টি রাজনৈতিক দল ও একাধিক তত্ত্বাবধায়ক সরকারের আমলে উপস্থাপন করা হয়েছে। তবে একক দল হিসেবে সবচেয়ে বেশি 25টি বাজেট উপস্থাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ দেশের 54তম বাজেট উপস্থাপন করবেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি হবে স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের 26তম এবং বর্তমান সরকারের টানা 16তম বাজেট। স্বাধীনতার পর 1972 সালের 30 জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ উপস্থাপিত প্রথম বাজেট ছিল 786 কোটি টাকার। এরপর 1973 ও 74 সালে দেশের দ্বিতীয় ও তৃতীয় বাজেট পেশ করেন তিনি। 1975 সালের 23 জুন বঙ্গবন্ধু সরকারের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে ডক্টর A.R. মল্লিক বাংলাদেশের চতুর্থ বাজেট উপস্থাপন করেন। 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দ্বিতীয়বার এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার প্রথমবারের মতো ক্ষমতায় আসে। এই সরকারের অর্থমন্ত্রী হন শাহ এম.এস. কিবরিয়া। তিনি 1997 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা 6টি বাজেট পেশ করেন। 2009, 2014 ও 2018 সালে টানা 3 দফায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। এর মধ্যে প্রথম 2 মেয়াদে অর্থাৎ 2009 থেকে 2018 সাল পর্যন্ত 10 বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবুল মাল আব্দুল মুহিত। তিনি শেখ হাসিনা সরকারের টানা 10টি বাজেট উপস্থাপন করেছেন। 2018 সালে শেখ হাসিনা সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতা আসার পর অর্থমন্ত্রীর দায়িত্ব পান আ.হ.ম. মুস্তফা কামাল। তিনি গত 5 বছরে 5টি বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন। 2024-25 অর্থ বছরের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে 7,96,900 কোটি টাকা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার পাবলিক ভিউ। 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেট জনবান্ধব করার উপরে জোর দিবেন সরকার। তাই এই বাজেট নিয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সাধারণ মানুষ? সাধারণ মানুষের সেই প্রতিক্রিয়ার কথাই তুলে ধরছেন আবু সাইদ উপু। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদ উপু। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো তা হলো বাজেট প্রসঙ্গ। আর এই বাজেট প্রসঙ্গ নিয়ে কি বলছেন সব শ্রেণী পেশার মানুষজন। একটি রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ সহ উন্নতি এবং অবনতির প্রতিফলন ঘটে প্রতি অর্থ বছরে জাতীয় বাজেট ঘোষণার মধ্য দিয়ে। তবে এবারও তার ব্যতিক্রম নয়। 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেটে সামাজিক উন্নয়ন ও মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের গুরুত্ব দেওয়া হয়েছে। একই সাথে হয়রানিমুক্ত ব্যবসা বাণিজ্য গড়ার পরিবেশ সৃষ্টি, জ্বালানি খাতে ভর্তুকি কমানো, ব্যাংকের উপরে বিশেষ নজর রাখা সহ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
বাজেটকে জনবান্ধব করতে স্টেক হোল্ডারদের দেওয়া প্রস্তাবনাগুলোকেও বিবেচনা নেওয়া সহ সামাজিক সুরক্ষা, দেশের আর্থসামাজিক অগ্রগতি ও উন্নতির লক্ষ্যে পদক্ষেপের কথা রয়েছে আসন্ন বাজেটের প্রস্তাবনায়। রাজস্ব আয় বাড়িয়ে অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা তো থাকছেই, যাতে করে দেশের তৃণমূল পর্যায়ের মানুষজন উপকৃত হয়। বাজেটে থাকছে কর্মসংস্থান সৃষ্টি সহ বেকার সমস্যা দূরীকরণ করার নির্দিষ্ট লক্ষ্য ও কর্ম পরিকল্পনা। তবে আঞ্চলিক এবং ভূ কৌশলগত রাজনীতির জটিল সমীকরণের কারণে অর্থনীতিতে প্রভাবিত করছে কিনা সে বিষয়টিও মাথায় রেখে বাজেট ঘোষণা করবে সরকার। আর এই বাজেটকে কিভাবে মূল্যায়ন করছেন সব শ্রেণী পেশার মানুষ, নাকি কোনো চ্যালেঞ্জ রয়েছে? শিক্ষা খাতে আমরা দেখেছি যে বিগত সময়ে যে বাজেট ছিল, সে বাজেটের পরিপ্রেক্ষিতে আমাদের যেই ফিডব্যাক আসার কথা, সেই ফিডব্যাকটা আমরা পাচ্ছিলাম না। আরও বেশি বর্ধিত করতে হবে বাজেট, যেমন সেক্ষেত্রে স্কুল এবং কলেজগুলিতে বিশেষ করে তাদেরকে টিফিনের ব্যবস্থা করতে হবে। শুধু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বাড়াটা, এইটা যদি একটু নিয়ন্ত্রণে আসে, বাজেটটা যদি আমাদের মধ্যবিত্তদের লেভেলের মধ্যে থাকে, এটাই আমাদের জন্য কাম্য। এটা হলে আমরা সবাই ভালো থাকতে পারবো। স্বাস্থ্য এবং শিক্ষা মৌলিক অধিকার। স্বাস্থ্য খাতকে যেন আরও উন্নত করে প্রত্যেকেই যেন অন্তত প্রত্যেক হসপিটালে যেন একটা বেডের নিশ্চয়তা পায়। যারা বিদেশে টাকা পাচার করেছে, মানি লন্ডারিং করেছে, এরা এক ধরনের দেশের শত্রু। আমার ইচ্ছা ওই টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে এনে যারা অসহায় আছে, শিক্ষার অভাবে যারা শিক্ষিত হতে পারতেছে না, চিকিৎসা হতে পারতেছে না, এদের পিছনে ব্যয় করা হোক। নতুন বাজেটে আমাদের সবারই প্রত্যাশা থাকবে যে মুদ্রাস্ফীতি কমানো, প্লাস আমাদের বিদেশ থেকে যে রেমিটেন্সগুলো আসতেছে এগুলো যেন বৈধভাবে আসে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। সে উপলক্ষে আগামীকাল ভারত যাবেন প্রধানমন্ত্রী। জুবাইর রহমানের রিপোর্ট। টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএর বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই আমন্ত্রণ গ্রহণ করেন ও বলেন, নরেন্দ্র মোদীর শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এ বিজয় সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এ বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। এর আগে নতুন সরকার গঠন করতে নিজেদের রাজনৈতিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের শরিকের সমর্থন পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদী এবং বিজেপির হাইকমান্ডের সঙ্গে বৈঠক হয় শরিক দলগুলোর। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে বিজেপির পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়। এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া আগামীতেও ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা আপাতত সরকার গঠনের আশা ছেড়েছেন। শক্তিশালী বিরোধী হিসেবে লোকসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটটি। বুধবার নয়াদিল্লিতে জোটের কেন্দ্রীয় সরকার গঠনের কৌশল নিয়ে বৈঠক শেষে এই ইঙ্গিত দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অপরদিকে লোকসভা নির্বাচনে জোটটি 232 আসন পায়। কংগ্রেস এককভাবে 99টি আসনে জিতেছে, কিন্তু এতে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়নি। স্বভাবতই 293 আসন পাওয়া নরেন্দ্র মোদীর এনডিএ জোট সরকার গঠনের দিকে এগোচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন জোটের বৈঠক শেষে তারা ইতোমধ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে। এ অবস্থায় বাধ্য হয়েই বিরোধী হওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেসের ইন্ডিয়া জোট। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দুর্নীতি দমন কমিশনে আজ হাজির হচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুদকে হাজির হওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়েছেন তিনি। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ ওঠার পর এ নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজির ও তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন। পরে 26 মে স্ত্রীর নামে 119টি দলিল ও গুলশানে একদিনেই কেনা 4টি ফ্ল্যাট জব্দের নির্দেশ আসে। ফ্রিজ করা হয় 23টি কোম্পানির শেয়ার। এসব সম্পদের উৎস জানতে 6 জুন বেনজির আহমেদকে তলব করে দুদক।
গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলা। সাবেক আইজিপি বেনজির আহমেদ অবসরে যাওয়ার 1 মাস আগ পর্যন্ত মাত্র 2 বছরে এখানে প্রায় 90 একর জমি কেনা হয়েছে তার স্ত্রী জিশান মির্জার নামে। 113টি দলিলে কেনা এসব জমির বেশিরভাগই ফসলি, যার অধিকাংশ জমিরই মালিক হিন্দু সম্প্রদায়ের। এদিকে জেলা প্রশাসক বলছেন, কোনো ক্ষতিগ্রস্ত কৃষক আদালতে অভিযোগ করলে তাদের সহযোগিতা করা হবে। মাদারীপুর প্রতিনিধি মাসুদুর রহমান সরদারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মাদারীপুরের রাজুর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের বড়লেখা গ্রামের 60 বাসিন্দা সরস্বতী রায় স্বামী মারা যাওয়ার পরে তার একমাত্র ছেলেকে নিয়ে তাদের ফসলি জমিতে ফসল উৎপাদন করে জীবন জীবিকা নির্বাহ করতেন। বেনজির আহমেদের লোকজন তাদের ফসলি জমিটুকু ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কিনে নেন। একমাত্র ফসলি জমিটুকু হারিয়ে এখন নিঃস্ব তারা। দেবো না আমরা, আমি তো রাজি না কোনো সময়, যারা আইছে দরবারে আমি একবার কাঁদি, বাবা আমি জমি দেবো না, আমার দেখ মাই শুধু বদলাই দেয়, জমি একটু বদলাই দেয়নি, পয়সাও দেবে না, তুমি না দাও তোমার জমি এমনি নিয়ে যাবে। একই গ্রামের বাসিন্দা দুলাল বালা জমি বিক্রি করে ফেলার মতো তাদের সংসারে কোনো অভাব ছিল না, তবু বেনজির আহমেদের লোকজন ভয়ভীতি দেখিয়ে তাদের 3 বিঘা জমি 3 লাখ টাকা দরে কিনে নেন। কেন আমি তো এখানে বাউন্ডারি দিয়ে দেবো, ওই বাউন্ডারি পার হয়ে তো আপনারা যাইতে পারবেন না, তাহলে এখন তো আপনি প্লেনে যাবেন, এখন দেখেন চিন্তা ভাবনা দেবেন কিনা। তখন বাধ্যতামূলক নিরুপায় আমি মোটামুটি জমিটা আমার তাকে দেওয়া লাগছে। শুধু তারাই নন, রাজুর উপজেলার হিন্দু অধ্যুষিত কদমবাড়ি ইউনিয়নের 7 পার ডুমুরিয়া মৌজা নটাখোলা ও বড়খোলা এলাকার 90 একর ফসলি জমি জোরপূর্বক স্ত্রী জিশান মির্জার নামে কিনে নেন বেনজির আহমেদ। আদালতের নির্দেশে সম্পত্তি ক্রোধের খবরে সম্পত্তি বিক্রি করতে বাধ্য করা জমির মালিকেরা মুখ খুলতে শুরু করেছেন। আমি দেবো না, আমি ইচ্ছুক না, দিয়া এই বাবার জোরপূর্বক দিয়া এই জমিটা নিয়েছে, আমি এখন ফেরত চাই। অনেক ভয় দেখাইছে, ঠিক আছে, যে আপনাদের যদি জমি না দেন টাকাও পাবেন না, আপনারা জমিও পাবেন না, পরে কি করবো, আমার মানে দেওয়াই লাগছে তাই, ঠিক আছে। আমি বাবা তাও দিতেছে আমার বেড়া নামে, সেই জমি নিয়ে গেছে। ওই ফাটকাই বাড়ি যে বালি করছে না, হ্যাঁ কাকি তোর বেঞ্জি বই দিয়ে দেবো না, কাকি তোর ধানের হ্যাঁ আমরা দিয়ে দেবো নি, সেইটা আর দেয় না, দানও দেয় না, আমরা কি পারবো মেয়াগের সাথে, আমরা তো গরিব মানুষদের নয় বসে দিছি। এদিকে জেলা প্রশাসন বলছে, কোনো ক্ষতিগ্রস্ত কৃষক সুনির্দিষ্ট প্রকার আইনে 42 ধারায় আদালতে অভিযোগ করলে প্রশাসনিক সহায়তা দেওয়া হবে। অভিযোগ আনলে তখন আদালত যেভাবে সিদ্ধান্ত উপনীত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে তাকে সর্বাত্মক অ্যাসিস্ট্যান্স আমাদের পক্ষ থেকে এনশিওর করা হবে। বেনজির আহমেদের স্ত্রী ও স্বজনদের নামে রাজুর সাব রেজিস্ট্রার অফিসে 113টি দলিলে 90 একর জমি ক্রয় করা হলেও মাদারীপুরের আরেক উপজেলার শিবচরের ঠ্যাঙ্গামারা মৌজায় 2015 সালে 5 কাঠা জমি কেনেন বেনজির আহমেদের পরিবার। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঈদযাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের কয়েকটি পয়েন্টে ভোগান্তির আশঙ্কা দেখা গিয়েছে। মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট, বিআরটি প্রকল্পের কাজ সহ গণপরিবহনের নৈরাজ্যকর পরিস্থিতিতে এমন আশঙ্কা স্থানীয়দের। গাজীপুর থেকে চঞ্চল খানের তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। ঈদযাত্রা সহজ ও নির্বিঘ্ন করার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিআরটি প্রকল্পের কাজ শতভাগ শেষ না হলেও ফ্লাইওভার উদ্বোধনের জন্য চলছে অবকাঠামোগত উন্নয়নের কাজ। পাশাপাশি মহাসড়কের কয়েকটি জায়গায় বসবে কোরবানির পশুর হাট, এতে বাড়তে পারে যানজট, ফলে এবারও ঈদযাত্রায় দেখা দিতে পারে ভোগান্তি। ঈদের আগে এটা আর কি পুরোটা আর কি রিলিজ দিবে, যার জন্য আমাদের কাজের চাপটা একটু বেশি। ঈদযাত্রা স্বাভাবিক করতে ট্রাফিক ব্যবস্থার নজরদারি আরো বাড়ানো প্রয়োজন মনে করেন পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা। ভোগান্তি বলতে আসলে যেসব জায়গা দিয়ে কাজ চলতেছে সেসব জায়গা দিয়ে ভোগান্তি হচ্ছে। টঙ্গী থেকে আসতে আমার অনেকক্ষণ সময় লাগলো, আসলে এত যে আমার গরমের মধ্যে খুব খারাপ অবস্থা। বিভিন্ন রোডের গাড়ি এখানে আসে, আসার পরে এখানে একটা জাম সৃষ্টি হয়। রাস্তা হাট বসে সেই জায়গায় একটু যানজট ভোগান্তি আমাদের পড়তে হবে। পুলিশ প্রশাসন একটু বাড়ায় দেয় তাহলে ক্লিয়ার হতে পারে। ট্রাক, কভার ভ্যান এগুলো একটু কম রোডে নামতে দেয়, তাহলে আর কি যানজটটা কম থাকতে পারে। মহাসড়কে ঈদে গাড়ি চলাচল ঠিক রাখার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পালন করা হচ্ছে ট্রাফিক সচেতনতা সপ্তাহ। ঈদের সময় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, আরও যাতে যানজট পরিস্থিতি যাতে ভালো থাকে, মানুষ যাতে স্বচ্ছন্দে বাড়ি ফিরে দিতে পারে এবং গাজীপুরেও যাতে আমরা যাতে সুন্দরভাবে ট্রাফিক ব্যবস্থাপনা
করতে সক্ষম হই। এই জন্য আমরা এই সপ্তাহ পালন করছি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের ফ্লাইওভার উন্মুক্ত করার ফলে ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, গাজীপুর থেকে এই বিষয়ে আরো খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের সংজ্ঞায় বলেছিলেন, শেষ হয়ে হইলেও না শেষ। তারই কিন্তু বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি গাজীপুরে যে বিআরটি প্রকল্প সেটির কাজ। বিমানবন্দর থেকে গাজীপুর শিববাড়ি পর্যন্ত যে 20.5 কিলোমিটার বিআরটি প্রকল্পের কাজ, সেটি কিন্তু এক যুগ পার হয়ে গেল, এখনও কিন্তু শতভাগ কিন্তু সম্পূর্ণ হয়নি। এবার ঈদকে সামনে রেখে কিন্তু সেই শেষ মুহূর্তের কাজ এবং অবকাঠামো উন্নয়নের কাজ কিন্তু চলমান রয়েছে। ঈদকে সামনে রেখে যে এই বিআরটি প্রকল্পের কাজ শতভাগ শেষ করার জন্য কিন্তু আমরা দেখেছি যে শ্রমিকরা কাজ করছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ঈদকে সামনে রেখে কিন্তু সার্বিক প্রস্তুতি তারা নিয়েছে এবং ব্রিফিং করেছে যে কোথাও কোনো ধরনের যানজট তৈরি হতে দেওয়া হবে না এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি নেওয়া হয়েছে। বিশেষ করে লাইসেন্সবিহীন গাড়ি বা যেসব গাড়ি মেয়াদ উত্তীর্ণ যানজট সৃষ্টি করতে পারে। আপনি জানেন যে সারা বাংলাদেশ থেকে এবারে গাড়ি কিন্তু ঢাকায় ঢুকবে, গরুর যে পণ্যবাহী গাড়িগুলো, যে পশুবাহী গাড়িগুলো, সেই দিক বিবেচনা করে কিন্তু পুলিশ প্রশাসন তাদের ব্যবস্থা নিয়েছে। আমি যদি একটি বিষয় বলতে চাই যে যেহেতু বিআরটি প্রকল্পের অনেকগুলো ফ্লাইওভার উদ্বোধন হয়েছে, সেহেতু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এবার ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন সাধারণ যে যাত্রী রয়েছে তারা। সর্বোপরি যে আমরা যে বিষয়টি বলতে পারি যে অন্যান্য বছরের তুলনায় এবার ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে। এই ছিল আমার কাছে ঈদযাত্রা কেমন হবে তার সর্বশেষ পরিস্থিতি। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। সামনে কোরবানির ঈদকে ঘিরে অনেক পেশাদার ও শৌখিন খামারি পালন করে থাকেন বিশাল আকৃতির পশু, নামও দিয়ে থাকেন বাহারি ধরনের। সেই রকমই এক গরু 4 বছর ধরে লালন পালন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঠান্ডু প্রামাণিক। তার পালনকৃত বিশাল আকৃতির গরুটির নাম দিয়েছেন নাতিবাবু। প্রতিনিধি জাকারিয়া মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। ঈদুল আজহার বাকি আর কিছুদিন, এরই মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আলোচনায় এসেছে নাতিবাবু। লম্বায় 9.5 ফিট ও উচ্চতায় 6 ফিট হলস্টেইন ফ্রিজিয়ান মিশ্র সংকর জাতের গরুটি নজর কেড়েছে স্থানীয়দের। 4 বছর আগে শখের বসে গরুটি কেনেন শাহজাদপুর উপজেলার ঘোরশাল নতুনপাড়া গ্রামের ঠান্ডু প্রামাণিক। গরুটির বর্তমান গড় ওজন 43 মন। নিজের বাড়িতে সম্পূর্ণ দেশি খাবার খাওয়ানো হয় নাতিবাবুকে। কত জায়গাতে ব্যবহারী পত্র আসে, তারা বলে কত বড় গরু কোনোদিনই দেখিনি, প্রথম এখানে দেখলাম। এদিকে গরুর মালিক ঠান্ডু প্রামাণিক জানান, নাতির মতো আদর করে তাকে লালন পালন করা হয়েছে। এবার ঈদে ওকে ছেড়ে দিতে হবে, যার দাম হাঁকানো হয়েছে 15 লাখ টাকা। এর ব্যাপারী পত্র আসতেছে, দাম হাঁকাচ্ছে, কেউ 11, 12, 12.5 পর্যন্ত হচ্ছে। আমি আশাবাদী 15 লক্ষ টাকা হইলে আমি গরুটা ছেড়ে দেব। বড় আকারের গরু পালনকারীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করছে বলে জানান শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা প্রাণী সম্পদ অফিস থেকে বিনামূল্যে তাদেরকে তরকা এবং খোরা রোগের ভ্যাকসিন দিয়ে থাকি এবং বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। স্থানীয়দের দাবি, এটাই এই অঞ্চলের সবচেয়ে বড় গরু, তাই বিশাল আকৃতির গরুটিকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।